আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এর পেছনের বিজ্ঞানটা সত্যিই অবাক করার মতো। চলুন এই আণুবীক্ষণিক জগতে একটু উঁকি দিই আর বোঝার চেষ্টা করি উদ্ভিদ ঠিক কিভাবে শ্বাস নেয় এবং তাদের ভেতরের জলের ভারসাম্য কিভাবে বজায় রাখে। আচ্ছা, এই পুরো জটিল প্রক্রিয়াটা বোঝার আগে একটা খুব সাধারণ দৈনন্দিন জিনিসের কথা কল্পনা করা যাক। ধরা যাক দুটো লম্বা জলের বেলুন নেওয়া হলো, যেগুলোতে কোনো হাওয়া নেই, আর সেগুলোর দুই প্রান্ত একসাথে টেপ দিয়ে বেশ শক্ত করে আটকে দেওয়া হলো। এবার কল্পনা করা যাক তো ওই বেলুন দুটোর ভেতরে যখন পাম্প করে একদম টাইট করে জল ভরা হবে, তখন কি হবে? বেলুনগুলো ফুলে গিয়ে মাঝখানে ঠিক ধনুকের মতো বাইরের দিকে বেঁকে যাবে, ফলে মাঝ বরাবর একটা ফাঁকা জায়গা বা ছিদ্র তৈরি হবে। আবার যখন বেলুন থেকে জলটা বের করে নেওয়া হবে তখন সেগুলো চুপসে যাবে, আর মাঝখানের ওই ছিদ্রটাও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এই বেলুনের ধারণার সাথেই জড়িয়ে আছে আমাদের প্রথম বিষয়, রক্ষীকোষ বা গার্ড সেল। এখানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা হলো আমাদের এই সাধারণ বেলুনের উদাহরণটা উদ্ভিদের ভেতরের আসল বায়োলজির সাথে একদম নিখুঁতভাবে মিলে যায়। বেলুনের ওই উদাহরণে মাঝখানে যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছিল তাকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় স্টোমা বা পত্ররন্ধ্র। এটা মূলত উদ্ভিদের জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ দরজা হিসেবে কাজ করে, যার মাধ্যমে উদ্ভিদ চারপাশের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে নেয়। আর ওই যে দুটো জলের বেলুনের কথা আমরা ভাবছিলাম, সেগুলোই হলো রক্ষীকোষ বা গার্ড সেলস। এরা দেখতে অনেকটা শিমবিচি বা কিডনির মতো, আর এই বিশেষ কোষগুলোই মূলত ওই দরজাটার পাহারাদার। এরাই ঠিক করে কখন দরজাটা খুলবে আর কখন বন্ধ হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বুঝতে হবে, যাকে বলা হয় স্ফীতি বা টার্জিডিটি। শব্দটা শুনতে একটু কঠিন মনে হলেও এর মানে কিন্তু খুব সোজা। এটা হলো ঠিক আমাদের ওই বেলুনগুলোর মতোই পুরোপুরি জল দিয়ে ফুলে ফেপে একদম শক্ত হয়ে থাকা একটা অবস্থা। এটা খুব চমৎকারভাবে আমাদের বোঝায় যে কিভাবে এই বিশেষ কোষগুলো যখন জল টেনে নিয়ে ফুলে ওঠে তখন তাদের ভেতরের দিকের পুরো দেয়ালটা বাইরের দিকে বেঁকে যায়, আর ঠিক তখনই ওই আণুবীক্ষণিক দরজাটা জোর করে খুলে যায়। উল্টো দিকে কোষগুলো জল হারিয়ে ফেললে তারা শিথিল হয়ে পড়ে আর দরজাটাও একদম শক্তভাবে বন্ধ হয়ে যায়। কিন্তু এখানেই চলে আসে একটা বড় ঐতিহাসিক রহস্য, যাকে বলা হয় স্টার্চ সুগার মতবাদ। ঠিক কী কারণে বা কার নির্দেশে এই কোষগুলোর ভেতরে জল প্রবেশ করে, সেটা উদ্ভিদবিজ্ঞানের অন্যতম বড় একটা ধাঁধা ছিল। দশকের পর দশক ধরে বিজ্ঞানীরা এই রহস্যের সূত্রগুলো জোড়া লাগানোর চেষ্টা করেছেন। 1856 সালে ভন মহল প্রথমে স্ফীতির কথা বলেন। এরপর 1908 সালে লয়েড অভিস্রবণ বা অসমোটিক প্রেশারের ধারণা নিয়ে আসেন। আর অবশেষে 1926 সালে সাইরি নামের একজন বিজ্ঞানী একটা দারুণ কিন্তু একটু অসম্পূর্ণ ব্যাখ্যার প্রস্তাব করেন। শায়রির মতবাদটা একটা চমৎকার রাসায়নিক চক্রের কথা বলেছিল। তিনি বলেছিলেন দিনের বেলা আলোর উপস্থিতিতে অদ্রবণীয় স্টার্চ বা শ্বেতসার ভেঙে দ্রবণীয় চিনিতে পরিণত হয়, আর এই চিনিটা কোষের ভেতর একেবারে চুম্বকের মতো কাজ করে। এটা আশপাশ থেকে জলকে নিজের দিকে প্রবল শক্তিতে টেনে নেয়, যার ফলে কোষগুলো ফুলে ওঠে। কিন্তু মুশকিল হল এই রহস্য সমাধানের পথে একটা মস্ত বড় ত্রুটি দেখা গেল। বিজ্ঞানীরা খেয়াল করে দেখলেন সব উদ্ভিদের রক্ষীকোষে তো স্টার্চ বা শ্বেতসার থাকেই না। তা সত্ত্বেও তাদের পত্ররন্ধ্র একদম ঠিকঠাক নিয়ম মেনেই খোলে আর বন্ধ হয়। এর মানে হল নিশ্চয়ই এমন কোনো সর্বজনীন কৌশল আছে যা সব ধরনের উদ্ভিদের ক্ষেত্রেই কাজ করে। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই চলে আসে আমাদের আধুনিক সমাধান, প্রোটন প্রবাহ মতবাদ। আধুনিক গবেষণায় দেখা গেল কোষের ভেতরে জলের এই চলাচলের আসল কারণ মোটেই স্টার্চ বা চিনি নয়, বরং এর পেছনে রয়েছে বৈদ্যুতিক চার্জযুক্ত কণা বা আয়নগুলোকে সক্রিয়ভাবে পাম্প করার একটা প্রক্রিয়া। 1943 সালে এস ইমামুরার হাত ধরে এর শুরু, আর পরবর্তীতে লিক্সিট এবং লেভিট এটিকে পটাশিয়াম আয়ন পাম্প মতবাদ হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে এর ধাপগুলোতে যাওয়ার আগে সক্রিয় পরিবহন বা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বিষয়টা একটু বুঝে নেওয়া দরকার। খুব সহজ কথায় বলতে গেলে এটা হলো কোষের নিজস্ব শক্তি বা এটিপি খরচ করে অণুগুলোকে এমন একটা জায়গায় জোর করে ঠেলে পাঠানো যেখানে তারা স্বাভাবিকভাবে যেতে চায় না, একদম উজানে সাঁতার কাটার মতো আর কি। প্রক্রিয়াটা বেশ চমকপ্রদ। দিনের আলো, বিশেষ করে নীল আলো, কোষের ভেতরে থাকা রিসেপ্টরগুলোকে জাগিয়ে তোলে। তখন কোষ নিজের শক্তি খরচ করে প্রোটন বা H+ আয়নগুলোকে জোর করে বাইরে বের করে দেয়। আর এই শূন্যস্থান পূরণ করতে বাইরে থেকে পটাশিয়াম আয়ন বা K+ হুড়মুড় করে কোষের ভেতরে ঢুকে পড়ে। সবচেয়ে মজার ব্যাপারটা হলো জল সবসময় পটাশিয়ামকে অনুসরণ করে, তাই পটাশিয়াম ভেতরে ঢোকার সাথে সাথেই প্রচুর জলও ভেতরে ঢোকে আর রক্ষীকোষ ফুলে গিয়ে দরজাটা খুলে দেয়। আবার রাতের বেলা পুরো প্রক্রিয়াটা একেবারে শান্ত হয়ে যায়। আলোর অভাবে এই পাম্প বন্ধ হয়ে গেলে পটাশিয়াম আয়নগুলো কোষ থেকে বেরিয়ে যায়,
পটাশিয়াম বেরিয়ে যাওয়ার কারণে জলও তাকে অনুসরণ করে বাইরে চলে আসে। ফলে কোষগুলো চুপসে যায়, ঠিক আমাদের সেই জল বের করে নেওয়া ব্যালুনের মতো। আর ভেতরের আর্দ্রতা ধরে রাখার জন্য দরজাগুলো আবার শক্তভাবে বন্ধ হয়ে যায়। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমরা যদি এই দুটো ধারণাকে পাশাপাশি রেখে তুলনা করি, একদিকে রয়েছে সেই পুরনো কার্বোহাইড্রেট বা স্টার্চ মডেল, আর অন্যদিকে রয়েছে বর্তমানে সর্বজন স্বীকৃত আয়ন পাম্পিং বা প্রোটন প্রবাহ মডেল। এটা আমাদের খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেয় যে বিজ্ঞান কিভাবে সময়ের সাথে সাথে নতুন তথ্য পেয়ে নিজেকে শুধরে নেয়। এবার চলুন স্টোমাটা বা পত্ররন্ধ্রের আসল পাঠ্যপুস্তকের সংজ্ঞার দিকে একটু নজর দেওয়া যাক। এখন যেহেতু আমাদের কাছে এই দরজা খোলা এবং বন্ধ হওয়ার পেছনের মূল কৌশলটা একদম জলের মতো পরিষ্কার, তাই পাঠ্যপুস্তকের এই সোজাসাপটা সংজ্ঞাটার গভীরে যে আলো, আয়ন আর জলের চাপের এক অদৃশ্য কিন্তু অসাধারণ রাসায়নিক নৃত্য লুকিয়ে আছে, সেটা আমরা খুব সহজেই বুঝতে পারছি। আর একটা কথা অবশ্যই মনে রাখা দরকার, এই পুরো ব্যবস্থাটা চারপাশের পরিবেশের প্রতি কিন্তু ভীষণ রকম সংবেদনশীল। তাপমাত্রার ওঠানামা, আলোর তীব্রতা, বাতাসের আর্দ্রতা এবং উদ্ভিদের নিজস্ব জলের পরিমাণের উপর ভিত্তি করে এরা মুহূর্তের মধ্যেই নিজেদের অবস্থা পরিবর্তন করতে পারে, যা আমাদের আলোচনার শেষে একটা গভীর ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দেয়। জলবায়ুর ধরন যখন বিশ্বজুড়ে চরমভাবে পাল্টে যাচ্ছে, তখন প্রচণ্ড তাপ আর খরার চাপে উদ্ভিদের এই সূক্ষ্ম আণবিক ক্ষণিক ব্যবস্থাটি কতদিন এবং কিভাবে টিকে থাকবে? যদি এভাবেই তাপমাত্রা বাড়তে থাকে, তবে কি উদ্ভিদ বেঁচে থাকার তাগিদে তাদের এই দরজাগুলোকে চিরতরে বন্ধ রাখতে বাধ্য হবে? এটা এমন একটা প্রশ্ন যা ভবিষ্যতের বিজ্ঞানীদের আরও অনেক গভীরভাবে ভাবতে বাধ্য করবে। আমাদের আজকের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।